হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ ভিডিওকে সিরিয়াসলি নিও না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। নামজুন মাথা নাড়ল। হ্যাঁ, সে বিয়ে করছে, সে আছে, ওই দেখো। সিওকজিনকে ঘরে ঢুকতে দেখে খুব সহজভাবে নামজুন বলল, তেহিউং, আমি তোমাকেই খুঁজছিলাম। সিওকজিন নামজুনকে পাশে দেখে তার মুখের প্রতিক্রিয়াটা পাল্টে গিয়েছিল। হিউং, তুমি কি সত্যি বিয়ে করছো? সিওকজিন একটা হাসি দিল। হ্যাঁ, আমি এখানে আমার সব ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি, তাই আমি আপনাদের দুজনকেও আমন্ত্রণ জানাচ্ছি। তে বোগামের দিকে তাকালো এবং বোগাম তের দিকে, কারণ তারা মনে মনে নামজুন এবং সিওকজিনের মধ্যে কিছু একটা আছে সেটা ভেবে নিয়েছিল। অবশ্যই, আপনার বিয়ের জন্য অভিনন্দন। সিওকজিন চলে গেলেন। বোগাম আটতে একটা কোনায় গিয়ে কথা বলতে লাগলো। সিওকজিন হিউং এভাবে অন্য কাউকে বিয়ে করতে পারছেন কিভাবে? এটা স্পষ্ট যে সিওকজিন হিউং নামজুন হিউংকেই পছন্দ করেন। তে সিওকজিন হিউং একজন উচ্চ পরিচিত পরিবার থেকে এসেছেন। সন্তানদের তাদের পিতামাতার পরিকল্পনা প্রত্যাখ্যান করার অধিকার নেই। এর মধ্যে ভালোবাসার তো কোনো মূল্যই নেই। তারা শুধু তাদের সম্পদ আর খ্যাতি নিয়েই চিন্তা করে। তে একটা দীর্ঘশ্বাস ফেলল। এটা আসলেই অন্যায়। কেন কেন আপনার পরিবারের কথা মতো অন্য একজনকে বিয়ে করতে হবে, যাকে আপনি কোনোদিন ভালোই বাসেননি? তারা দুজনেই নামজুনের দিকে তাকালো। তিনি এখনো তার জিনিসগুলো ঠিক করছিলেন। তাকে দেখে প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি বেশ বুঝতে পারছি নামজুন হিউংয়ের কতটা কষ্ট হচ্ছে। সে সকাল থেকে অনেকটা শান্ত। তুমিও তো আজ অনেক শান্ত হয়ে রয়েছো, তোমার কি খবর? বোগাম হেসে উঠল, কারণ সে বুঝতে পেরেছে তার কথা তাকেই ছুড়ে দেওয়া হয়েছে। আমি ভালো আছি। আসুন নামজুন হিউংকে উৎসাহিত করি, তার আজকে মনটা বড্ড খারাপ। তারা দুজনেই তার পাশে গিয়ে বসলো। কি হয়েছে? ওরা দুজন একসাথে নামজুনকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরে কি হচ্ছে এটা? নামজুন হেসে উঠল, কারণ একটা ছেলে আর একটা ছেলেকে জড়িয়ে ধরা তার কাছে প্রচন্ড হাস্যকর লাগছে। কিন্তু তিনি নিজের জন্য করুণা অনুভব করছিল, কারণ সে জানে একই লিঙ্গের মানুষের সাথে প্রেম খুব একটা রহস্যজনক ব্যাপার। হিউং, সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে, আপনাকে সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে। তে কথাটা কেঁদে কেঁদে বলল, হ্যাঁ, কারণ সবকিছুর জন্য আগে শক্তি প্রয়োজন হয়। এটা খুব সহজ কাজ, আপনি এটা পরিচালনা করতে পারেন। আপনাকে কেবল উপাদানগুলো প্রস্তুত করতে হবে। হ্যাঁ, 1/4 কাপ জল ঢালতে হবে। এখানে জল কোথা থেকে এলো? ও, আপনি তো উপাদান সম্পর্কে বলেছেন, তাই আমি ভাবলাম হয়তো রান্নার সম্পর্কে আলোচনা করছেন। আমি তার সাহসকে উপাদান হিসেবে উল্লেখ করেছি, রান্নার নয়। ওদের দুজনকে এরকম অদ্ভুত আলোচনা করতে দেখে নামজুন জোরে হেসে উঠল। হাই ফাইভ। তে হাই ফাইভের জন্য হাত তুললো, তবে নামজুন এটার কিছুই বুঝতে পারছে না। হাই ফাইভ? নামজুন বিভ্রান্ত ছিল। তে বুঝতে পেরেছে যে হাই ফাইভের ব্যাপারে নামজুন হিউং কিছুই জানে না। কিছু না। নামজুন হেসে বলল, আপনাদের আসলে অনেক ধন্যবাদ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এটা আমাকে অনেক সাহায্য করেছে। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার সিওকজিনের ওপর একটা অনুভূতি আছে? তে সাথে সাথে বোগামের মুখটা চেপে ধরলো। আরে কি করছো কি? এটা বিপজ্জনক, তুমি কি বোকা নাকি? বোগাম বুঝতে পেরে ঠোঁটটা চেপে ধরলো। আচ্ছা, আমি মনে করি আপনি ইতিমধ্যেই জানেন, কিন্তু হিউং, আপনার তার প্রতি অনুভূতি আছে, আপনি কি এই অনুভূতির জন্য লড়াই করবেন না? তে পরামর্শ দিচ্ছেন, কিন্তু এতে নামজুন আরো দুঃখ বোধ করলো। একটি ছোট্ট পোকা একটা বড় ব্যাঙের বিরুদ্ধে কি করতে পারে? আমি যদি একটি ধনী এবং পরিচিত পরিবারের বিরুদ্ধে কিছু করি, তারা আমাকে তো শুধু নোংরা কথাই বলবে। তের কথা বলা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমি ভালো আছি, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। এ যুগে বড়দের মানসিকতাকে আমি বড্ড বেশি ঘৃণা করি। এটা কেমন? তারা তাদের সন্তানদের জন্ম দিয়েছে শুধু তারা বয়স্ক হয়ে গেলে তারা যেন নিরাপদ বোধ করে তার জন্য, এবং তাদের সন্তানদের ব্যবহার করে তারা আরো সম্পদ বাড়াতে চায়। এটা একদমই সঠিক নয়। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলেছে। তে এখন জাংকুককে খুঁজছে, তাকে সারাদিন সে দেখেনি। তে সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে, যেখানে তারা দুজনে দেখা করে সবসময়। তে পিছন থেকে কিছু একটা শুনতে পেল, তবে তার আশেপাশে কেউ নেই। তে ফিসফিস করে জাংকুককে ডাকছিল। হিউং! জাংকুকও ফিসফিস করে ডাকলো। তে দেখলো জাংকুক অফিসের কাছের দেওয়ালের পাশে লুকিয়ে আছে। বেশ অন্ধকার, তাই তাদেরকে কেউ দেখতে পায়নি। তে দ্রুত জাংকুকের দিকে এগিয়ে গেল। আপনি কোথায় ছিলেন? খুব মিস করেছি আপনাকে। জাংকুক দ্রুত তের মুখ ঢেকে একটু আড়ালে দাঁড়ালো। তারা দুজন কোনো কথা বলছে না, মনে হচ্ছে পাশ দিয়ে কেউ একজন যাচ্ছে। তারা ধরা পড়ার ভয়তে চুপ করে বসে আছে, তাদের নিঃশ্বাসের আওয়াজও শোনা যাচ্ছে। আগামীকাল লেখার রুমের তথ্য দরকার, কেউ একজন বলল। স্যার, সেসব তথ্য গোপন। আপনি কোন পদে আছেন? দেখে তো মনে হচ্ছে আমার নিচের পদে।
তাই আপনার কোনো অধিকার নেই আমার উপর কথা বলার। তে তাদের মুখটা দেখতে পাচ্ছে না, কিন্তু কণ্ঠটাও বড্ড অপরিচিত। তবে এটা বোঝা যাচ্ছে যে তারা আবার কোনো না কোনো পরিকল্পনা করছে। ইয়েস স্যার, আপনি যা বলবেন তাই হবে। এরপরে তাদের ছায়া তারা আর দেখতে পেল না। তারা সেখান থেকে চলে গিয়েছিল। জাংকুক তেকে ছেড়ে দিয়েছে, যেহেতু সে তার মুখ চেপে ধরে রেখেছিল। আমরা তো তাদের উপর গুপ্তচর বৃত্তি করছি, তাই না? সে ফিসফিস করে বলল। সে যাই হোক, তবে তে তখন অবাক হয়েছিল যখন জাংকুক তাকে হঠাৎ করে চুমু দিল। আমারও তোমাকে আজ অনেক মনে পড়েছে। তে হেসে উঠে বলল, আমি কিন্তু এটা আশা করিনি। এরপর তে জাংকুককে আবার চুমু করার জন্য ঝুঁকে পড়ল। তবে তখনই কেউ একজন জাংকুককে ডাকলো। এতে তারা দুজনেই চমকে উঠেছে। ক্যাপ্টেন! তে তৎক্ষণাৎ জাংকুককে মাটিতে ঠেলে ফেলে দিয়ে দেয়ালের দিকে মুখ করে তাকালো। ক্যাপ্টেন, আপনি এখানে আছেন? আমি আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। আপনার সাথে কিছু কথা আছে। তবে আপনি মাটিতে কেন? জাংকুক কোনো কথা খুঁজে পাচ্ছে না যে সে কি বলবে। ও আমি এখানে বসে ঘাসের প্রশংসা করছিলাম। ঘাস অনেক সুন্দর, তাই না? লেফটেন্যান্ট ক্যাং বিভ্রান্ত বোধ করলো। হ্যাঁ হ্যাঁ, ঘাস তো সুন্দর। তিনি ক্যাপ্টেনের পেছনে তেকে দেখেছে, সে দেয়ালের সাথে মুখ করে আছে। আরে মিস্টার কিম! তে তার দিকে তাকিয়ে একটা নিষ্পাপ হাসি দিল। ও লেফটেন্যান্ট ক্যাং, আমি তো আপনাকে দেখতেই পাইনি। লেফটেন্যান্ট ক্যাং ভ্রু কুঁচকে বলল, আপনি এখানে কেন? এবার দেয়ালের দিকে মুখ করে কি করছেন? ও, আমার না অনিদ্রা আছে, ঘুমাতে পারি না, তাই এখানে পিঁপড়েদের গুনতে এসেছি, যাতে আমার মনটা অনেক খুশি হয়। এখানে মোট 613টা পিঁপড়ে আছে। জাংকুক নিচের দিকে তাকিয়ে তার হাসিটা চেপে রেখেছে। ও, চিত্তাকর্ষক। লেফটেন্যান্ট ক্যাং এর কাছে এদের দুজনকেই বড্ড অদ্ভুত লাগছে। একজন বসে ঘাসের প্রশংসা করছে আর একজন পিঁপড়ে গুনতে ব্যস্ত। যাই হোক, আপনাদের দিনটা ভালো কাটুক। তিনি চলেই যাচ্ছিলেন এবং জাংকুক তাকে বাধা দিল। এই দাঁড়ান, আপনি কি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, কেন, আমার সাথে কি আপনার কোনো কাজ আছে? না, নেই, তবে আমি ভাবছিলাম আপনিও আমার সাথে বসে ঘাসের প্রশংসা করতেই পারেন। তে তার হাসিটা আটকে রেখেছে। লেফটেন্যান্ট ক্যাং হেসে বলল, না না, ধন্যবাদ। পিঁপড়ে গুনলে কেমন হয়? গুনবেন নাকি? এটা অনেক মজার। লেফটেন্যান্ট ক্যাং আবার হেসে উঠলেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, অন্য এক সময় দেখা যাবে, এখন আমাকে যেতে হবে, বলে সে তাড়াতাড়ি চলে যায়। এরপর তারা একে অপরের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। তুমি সত্যি পিঁপড়ে গুনছো? আরে না, এটা তো শুধু অভিনয় করার জন্য বলেছি। আবার দুজনে হেসে উঠলো। এরপর তারা সেই গাছের নিচে চলে গেল। আর সেখানে বসে তারা অনেক কথা বলছিল, যেটা শেষ হওয়ার নয়। তারা অল্প কথা বলছিল আর বেশিরভাগই হাসছিল। তারা একে অপরের সাথে থাকলে অনেক শান্তি অনুভব করে। কিন্তু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে কেউ একজন তাদেরকে ফলো করছিল। তিনি সবটাই দেখেছেন। একটা হাসি দিয়ে সিগারেটে টান দিয়ে বলল, অবশেষে আপনার বিরুদ্ধে ব্যবহার করার জন্য মানুষ আমি পেয়েই গেছি, ক্যাপ্টেন জিয়ান জাংকুক। শুধু অপেক্ষা করুন, আমি আপনার সব কিছু বিষাক্ত করে তুলব। এটা ছিল প্রশিক্ষণের আরেকটা দিন। সব প্রশিক্ষণার্থীরা নিজেদের প্রস্তুত করছে, যেহেতু এটা তাদের প্রশিক্ষণের শেষ সপ্তাহ। কিন্তু বোগামের জন্য এই দিনটা অনেক কঠিন ছিল। তুমি কি তেকে এড়িয়ে চলছো? বোগাম ভেবেছিল তাকে কেউ খেয়াল করেনি, তবে সিয়কজিন তাকে জিজ্ঞাসা করেছিল। বোগাম একটা হাসি দিয়ে বলল, দেখো তো এটা কিসের মতো দেখতে লাগছে? তুমি আসলেই মিথ্যাবাদী। হ্যাঁ? বোগাম এর কোনো উত্তর দিতে পারেনি, কারণ সে সত্যিই জানে না সে কি করছে। সে রাতে বনে যা দেখেছে, তারপর নিজের কাছে তাকে নিজেকে বড্ড মূল্যহীন মনে হচ্ছে। বোগাম বুঝতে পেরেছে হয়তো এখন তার সময় এসেছে সব অনুভূতি ছেড়ে দেওয়ার। এটা কি স্পষ্ট যে আমি তাকে এড়িয়ে যাচ্ছি? বোগাম বক্সিং এর জন্য হাতে কাপড় বাঁধতে বাঁধতে বলল, আমি তোমাদের ভালোভাবে চিনি। আমি খেয়াল করেছি তুমি গতকাল থেকে তের কাছ থেকে বেশ দূরে দূরে থাকছো। বোগাম ঘুরে সিয়কজিনের দিকে তাকালো। এটা হয়তো আপনি খেয়াল করেছেন, তবে তে এখনো বোঝেনি। আমি খুশি যে সে সেটা এখনো বোঝেনি, কারণ সে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি হয়তো তার কোনো উত্তর দিতে পারতাম না। ক্যাপ্টেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা অবশ্যই কঠিন। বোগাম এই কথা শুনে চমকে উঠল। সিয়কজিন বোগামের রিয়াকশন দেখে হেসে উঠল, কারণ সে এটাই আশা করেছিল। এটা স্পষ্ট যে তোমাদের তিনজনের মধ্যে কিছু একটা আছে। বোগাম মাথা নিচু করে আছে। হ্যাঁ, এটা কঠিন, মানে এটা আমার জন্য খুবই কষ্টকর ছিল, কারণ আমি তের পাশে ছিলাম। ভেবেছিলাম সে হয়তো আমাকে বেছে নেবে, কিন্তু তারপরেও সে ক্যাপ্টেনকেই বেছে নিয়েছে। কথাটা বলে বোগাম একটা বেদনাদায়ক হাসি দিল। তবে আমি তার উপর রাগান্বিত না, কারণ সে ক্যাপ্টেনের সাথে প্রেম করে, আমার সাথে নয়। তবে সে এখনো সবকিছুর মধ্যে ক্যাপ্টেনকেই তো বেছে নেবে। সিয়কজিন বোগামের কথায় কষ্ট খুঁজে পেয়েছেন। আসলে পছন্দের মানুষের কাছে দ্বিতীয় ব্যক্তি হওয়াটা যে কতটা কষ্টকর সেটা শুধু সেই বোঝে। তার চোখ ইতিমধ্যে নামজুনের দিকে আটকে গিয়েছে। সে নিজের কাজে ব্যস্ত আছে। নামজুন যখন সিয়কজিনের দিকে তাকালো, তখন সিয়কজিন চোখ সরিয়ে নিল।
কারণ তার চোখে দেখা তার পক্ষে সম্ভব নয়। জুনকে সে তার অনুভূতির কথা বলতে পারেনি, তাই জন্য সে বড্ড অপরাধী বোধ করে। তাদের চোখ সব কথা পড়তে পারে, তবে তারা কেউই সাহস করে তাদের সম্পর্কের কথা বলার জন্য এগিয়ে আসেনি। যাই হোক, তুমি তাহলে সিদ্ধান্ত নিয়েছো যতদিন না তে প্রতি তোমার অনুভূতি শেষ হবে ততদিন তুমি তাকে এড়িয়ে চলবে? বোগাম মাথা নাড়ল, কিন্তু সে জানে না কতদিন লাগবে তার অনুভূতি শেষ হবে। আদৌ কি সেই অনুভূতি শেষ হবে কখনো? তিনি এখনো তেকে পছন্দ করেন। তিনি জানতেন যে এটা ফিরিয়ে নেওয়া খুব অসম্ভব। বোগাম নিজের কাছে কথা দিয়েছিল যে তেকে কোনো সময় কোনো কিছু প্রয়োজন হলে তাকে সবসময় সে সাহায্য করবে, কিন্তু সবসময় পেরে ওঠা কঠিন, কারণ সবচেয়ে শক্তিশালী মানুষও একসময় ক্লান্ত হয়ে পড়ে। জিয়কজিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে আমি মনে করি না যে এটা ধারণা সঠিক। কেন সঠিক নয় কেন? কারণ তুমি তাকে মিস করবে, তাকে যতদিন এড়িয়ে চলবে তোমার অনুভূতি তার প্রতি আরো বেড়ে চলবে। কিন্তু আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। এখন তোমার ইচ্ছে, তুমি কি করবে? আচমকা হলওয়েতে হইচই পড়ে গেল। এটা একটা বড় বিষয় নয়, তারপরও সবাই অনেক কৌতূহলী। একজন সৈনিক জিজ্ঞাসা করলেন, এটা কি? একজন সৈনিক আগুয়েরো টাইপের মতো কিছু একটা ধরেছিল, তবে এটা হলো পোলারেড ফিল্ম। এটা আমি বাজার থেকে কিনে এনেছি। অন্যান্য সৈনিকরা আগ্রহ নিয়ে জিনিসটা দেখতে লাগলো। একজন সৈনিক বলল, এটা কি ডাগুয়েরো টাইপ নয়? না, এটা তার থেকে উন্নত। আপনি কি এটা বাজার থেকে কিনে এনেছেন? আমি তো কখনো এটা দেখিনি। আরে এটা আমেরিকানদের জিনিস, তাদের জিনিসপত্র আসলেই অনেক আশ্চর্যজনক। সে সৈনিকটা আমেরিকানদের প্রশংসা করতে লাগলো। কথাটা শুনে বোগাম রেগে উঠল। আমাদের ডাগুয়েরো টাইপও অনেক আশ্চর্যজনক, ওনার তো শুধু একটু উন্নত হয়েছে। সবাই বোগামের দিকে ঘুরে তাকালো। আপনি একটা বাদাম, এই সস্তা ডাগুয়েরো টাইপের এই পোলারয়েডের সাথে সম্পর্ক খুঁজে পাচ্ছেন? বোগাম কি বলবে বুঝতে পারছে না, খুব বাজে কথা তিনি বলছেন। বোগাম বিশ্বাস করতে পারছিল না যে তাদের সহকর্মীরা নিজেদের দেশের জিনিসকে রেখে অন্য দেশের জিনিস বেশি প্রাধান্য দেবে। জিয়কজিন বললেন, দুটো জিনিসই চমৎকার, ঝামেলা শেষ। তিনি বোগামকে সেই ভিড় থেকে টেনে বার করলেন। আমি আসলেই তাদের বুঝতে পারছি না। আমেরিকানরা গত সপ্তাহে এসেছিল, এখানে এসে তারা ইতিমধ্যেই লেনদেন শুরু করে দিয়েছে। বোগাম হতাশ হয়ে বলল, আমিও এতে ক্লান্ত। আমাদের রাজধানীতে পরিবর্তন এসেছে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? এখন ব্যানার আর হাঙ্গুলে লেখা হয় না, সবকিছু ইংরেজিতে লেখা হচ্ছে। আর কিছু মানুষ কোরিয়ান জিনিস রেখে আমেরিকান জিনিস বেশি বিক্রি করছে। এটা সত্যিই হতাশাজনক। ইতিমধ্যেই তারা তাদের প্রভাব বিস্তার করে ফেলেছে। বোগামের সবকিছু শুনে চুপ হয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল তে তাকে ভবিষ্যৎ সম্পর্কে বলেছিল। বোগাম উদ্বিগ্ন বোধ করলো, কারণ তের কথা সত্যি হতে চলেছে। তাহলে সে সত্যিই বলেছিল? হঠাৎ জাঙ্কুক পেছন থেকে এরকম কোনো আওয়াজ পেয়ে অবাক হলো, আর তে হাসলো। ইতিমধ্যেই রাত হয়েছে। তারা দুজন সেই গাছের নিচে এসে বসেছে। এটা কি ছিল? জাঙ্কুক বুকে হাত দিয়ে বলল, কারণ সে চমকে উঠেছিল। তাদের এখানে চাঁদের আলোই ছিল একমাত্র আলো, কারণ ইতিমধ্যেই এখানে অন্ধকার নেমে এসেছে। কিন্তু এই অন্ধকারের মধ্যে চাঁদের আলো তাদের পৃথিবীর থেকে নিরাপদ বোধ করতে যথেষ্ট ছিল। কিছু না, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। আপনি কি কিছু বলতে চান? সেই গাছের ছায়া জাঙ্কুকের পাশে গিয়ে বসলো। জাঙ্কুক মাথা নাড়ল না, তেমন কিছু না। জাঙ্কুকের চোখ আটকে ছিল তের হাতের সেলফোনের দিকে। তার সাথে আর একটা অদ্ভুত জিনিস ছিল। এটা কি জিনিস? এটা ইয়ারফোন। সে এটা জাঙ্কুককে দেখালো, এবং জাঙ্কুককে এই মুহূর্তে ঠিক 11 মাসের বাচ্চার মতো দেখাচ্ছিল। এটা কিসের জন্য ব্যবহার করে? এই কথায় তে কোনো উত্তর না দিয়ে তার হাত থেকে ইয়ারফোনটা কেড়ে নিল। ওহ, আমি আপনাকে দেখাচ্ছি। সে তার ফোনে ইয়ারফোন লাগিয়ে একটা গান খুঁজতে লাগলো। সে অনেক খুশি, সে তার পছন্দের একটা গান পেয়েছে। যাক, গানগুলো তাহলে অতীতে এসে মুছে যায়নি। তে জাঙ্কুকের মুখ একপাশে করে ধরে রেখেছে, যাতে সে সহজে তার কানে ইয়ারফোনটা লাগিয়ে দিতে পারে। জাঙ্কুকের কানে ইয়ারফোনের কারণে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। এটা কি নিরাপদ? কারণ ইয়ারফোনটাতে তার কানে বড্ড সুরসুরি লাগছিল। তে এটা দেখে একটা হাসি দিল। হ্যাঁ, এটা নিরাপদ। আমি প্রায় বাস্তবতা থেকে বাঁচতে এটার ব্যবহার করি। তের কানে একটা আর জাঙ্কুকের কানে একটা ইয়ারফোনের অংশ, এবং গান চালু হলো। জাঙ্কুক বেশ অবাক হয়েছিল, কিন্তু জাঙ্কুক এটা নিয়ে বিভ্রান্ত না হয়ে চুপচাপ গান শুনতে লাগলো। গানটি ছিল, I'm in my bed and you're not here, and there's no one to blame just by drinking my wandering hand. Forget what I said, it's not what I mean, and I can't take it back. I can know back and back it you left. What am I now? What am I now? What if I'm someone you don't want around? I'm
falling again, falling again, falling. What if I'm down? What if I'm out? What if I'm someone you won't talk about? I'm falling again, falling again, falling. গানটা শুনে তে একটা বেদনাদায়ক হাসি দিল। সে বুঝতে পারছে না গানটা তাকে অন্যভাবে আঘাত করছে। জাংকুক মন দিয়ে গানটা শুনতে লাগলো। গানটার এক একটা শব্দ যেন তার জন্যই লেখা। তে হঠাৎ করে অনুভব করলো জাংকুক তার হাতের ওপর হাত রেখেছে। সে তার হাতটা আলতো করে টেনে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো। চোখ বন্ধ করে গাছের গায়ে হেলান দিয়ে বসেছিল তারা। তে চুপ করে জাংকুকের কাঁধে মাথা রাখলো। সে কখনোই কোনো মানুষের কাছে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। সে শুধু এটাই আশা করে চিরকাল যেন তারা এভাবেই থাকতে পারে। শিয়ং, জাংকুক আস্তে করে ডাকলো, তবে তার কণ্ঠটা ক্লান্ত। তুমি যদি কখনো ভবিষ্যতে ফিরে যাও তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করবো হিয়ং। জাংকুক যখন কথাটা বলল তের মনে হাজারো যন্ত্রণা অনুভব হলো। এভাবে বলো না প্লিজ। কেন নয়, আমি শুধু তোমাকে জানাতে চাই যদি কখনো আমরা আলাদা হয়ে যাই, সময় যদি আমাদেরকে আলাদা করে দেয়, তাহলেও আমি তোমাকেই বেছে নেব। আমি এটাকে অন্যভাবে দেখি না। তে চোখ বন্ধ করে ফেলেছে, কারণ সে অনুভব করছে তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আমি কি কল্পনা করতে পারি না যে তুমি আমার জীবন সঙ্গী, আর আমাদের বাচ্চারা বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। কথাটায় তে হেসে উঠল। ইতিমধ্যে বাচ্চা? আমাদের তো এখনো বিয়েই হয়নি। একজন বলেছে সে 5টা বাচ্চা আর 2টো ফ্লামিঙ্গো চায়। কিন্তু আমি যদি আর ফিরেই না আসি? কথাটা জাংকুক চুপ হয়ে গেল। সে বুঝতে পেরেছে এই কথাটা বলা তার উচিত হয়নি, কিন্তু জাংকুক এর উত্তর দিল, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আমি আর কাউকে চাই না, শুধু তোমাকে চাই। তে একটু হাসলো, কিন্তু উত্তর দেয়নি। সে এই মানুষটাকে কখনোই হারাতে চায় না। জাংকুকের কাছে এই গানটা অনেক পছন্দ হয়েছিল, তাই সে বারবার শুনছিল। তে অবাক হলো যখন জাংকুক গানের শেষ লাইনটা গেয়ে উঠল। And I get the feeling that you'll never need me again. What am I now? What am I now? What if I'm someone you don't want around? I'm falling again, falling again, falling. What if I'm down? What if I'm out? What if I'm someone you won't talk about? I'm falling again, falling again, falling. Oh my God! জাংকুক চমকে উঠল। জাংকুকের বাহুতে মেরে তে বলল, তুমি এত সুন্দর গান গাইতে পারো? জাংকুক লজ্জায় লাল হয়ে গিয়ে বলল, পারি। আপনি জানেন না আপনার কণ্ঠ পুরো হেভেনের মতো ফিলিং দেয়। জাংকুক একটু লাজুকভাবে হাসলো, কারণ সে এরকম প্রশংসায় অভ্যস্ত নয়। আপনার আরো গান গাওয়া উচিত। আমি বিশ্বাস করতে পারছি না যে আপনার দুর্দান্ত একটি কণ্ঠ আছে। তে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। তাহলে কি আমি তোমার জন্য একটা গান লিখবো? কথাটায় তে উত্তেজিত হয়ে বলল, সত্যি? আমি তোমাকে সাহস দিচ্ছি, তুমি পারবে। জাংকুক মাথা নাড়িয়ে বলল, আমি তোমার সাহস গ্রহণ করলাম, তবে গানের লিরিক্স নিয়ে আমি অনেক চিন্তিত, আর আমার একটা শর্ত আছে। কথাটায় তে চুপ হয়ে গেল। সে অনেক নার্ভাস বোধ করছিল। কি শর্ত? জাংকুক তার ঠোঁট এগিয়ে দিয়ে বলল, এটা। জাংকুকের কাণ্ড দেখে তে হেসে উঠল। আপনি কি একদিনও চুমু ছাড়া থাকতে পারেন না? জাংকুক হেসে উঠে বলল, তুমি বুঝি এটা পছন্দ করো না? তে জাংকুকের কোলের ওপর বসে তাকে চুমু করতে শুরু করেছে। তারা অনেকক্ষণ এভাবে চুমু করলো। তবে হঠাৎ তের ফোনে একটা অ্যালার্ম বেজে উঠলো, যেটাতে জাংকুক একরকম বিরক্ত হয়েছিল। সরি, আসলে বুঝতে পারিনি। সে ফোনটা চেক করে দেখলো এটা ক্যালেন্ডার অ্যালার্ম। অ্যালার্মটা দেখার সাথে সাথে তের মন খারাপ হয়ে গেল। অ্যালার্মটা ছিল নববর্ষের 3 দিন আগের। জাংকুকের মৃত্যু এই একই তারিখে হয়েছিল, নতুন বছরের দিন। আমার কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমি কি বলবো বুঝতেও পারছি না। পরি আমাকে বলেছিল আমি নাকি অতীত পাল্টে ফেলেছি। আমি কি সত্যি সবটা পাল্টে ফেলেছি, নাকি শেষটা একই হবে? জাংকুক কি মারা যাবে এখনই? আমার অনেক ভয় করছে। আমি যদি তাকে চোখের আড়াল করি তাহলে হয়তো সে অদৃশ্য হয়ে যেতে পারে। আমি উদ্বিগ্ন বোধ করছি, তবে আমি আশা করি সবকিছু ন্যায় বিচারের সাথেই শেষ হবে। বাস্তবের মতো কয়দিন কোরিয়ার সবাই আমেরিকানদের সবকিছু পছন্দ করতে শুরু করেছে। সবকিছু আমেরিকানদের মতোই শুরু হতে চলেছে। এরপর যে তাদের সাথে কি হবে তারা না ভেবেই এই জিনিসটাকে তারা উপভোগ করতে শুরু করেছে। তারা কেউ জানে না পরবর্তীতে কি হতে চলেছে, কিন্তু আমি এটা নিয়ে চিন্তিত।
আমি শুধু আশা করি তারা বেশি দেরি হওয়ার আগেই সবটা বুঝে যাক। পরের দিন জাংকুক যখন ক্যাম্প পরিদর্শনে বেরিয়েছিল, তখন সে লিসাকে তার পাশে একটা বাক্স হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। সেনাবাহিনীরা লিসাকে দেখে শুভেচ্ছা জানালো, কারণ তার বাবা একজন সরকারের কর্মকর্তা এবং সবাই জানতো লিসা ক্যাপ্টেনের স্ত্রী। লিসা তাদের একটা হাসি দিয়ে অভিবাদন করলো। আপনি এখন যেতে পারেন ক্যাপ্টেন, আমি এই কাজটা পরিচালনা করতে পারবো, ক্যাপ্টেন হুগো কথাটা বলল। লিসা তাকে একটি বড় খাতা দিলেন। এটা কি? সে নোটবুকটা খুলে দেখলো এখানে সবকিছুর হিসেব নিকেশে ভরা। আপনি তো দেখতে পাচ্ছেন আমেরিকানরা কোরিয়া দখল করতে শুরু করেছে এবং বিদেশি জিনিস এখন আমাদের দেশের থেকে বিক্রি হচ্ছে। এছাড়া অবৈধভাবে রপ্তানি করা হচ্ছে পণ্যগুলোকে। কেউ এই বিষয়ে কোনো কথা পর্যন্ত বলছে না, এমনকি সরকারও নয়। কেউ কেউ তো এটা লক্ষ্য করেছে, তবে ভয় পাচ্ছে বলতে। জাংকুক সবকিছু দেখে একটা একটা করে পৃষ্ঠা উল্টালো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে লিসাকে খাতাটা ফিরিয়ে দিল। আমি ইতিমধ্যে এই সম্পর্কে সবটাই করেছি। লিসা ব্রুকুচকে বলল, আপনি আমার মনের কথাটা বলেছেন। আমি এখনো তেমন কিছু করতে পারিনি, তবে আপনি খুব শীঘ্রই এ সম্পর্কে জানতে পারবেন। আপনি যাই করুন না কেন, আমি আশা করি আপনার এই কাজে কোনো বিপদ হবে না। লিসা ঠাট্টা করে কথাটা জাংকুককে বলেছিল। জাংকুক একটু হাসলো। আপনি কি ভাবেন বিপদে থাকাটা কি আমার একটি কাজের অংশ নয়? আপনি একজন সৈনিক, এমনকি আপনি একজন ক্যাপ্টেন। প্রতিপক্ষরা আপনাকে সহজেই গুলি করতে পারে, তবে আপনার কাছে এখন তেইয়ং আছে, এমনটা কিছুই হবে না। কথায় জাংকুক চুপ হয়ে গেল। দরজায় একটি টোকা শোনা গেল। এটা বুগাম ছিল। তার হাতে অনেক কাগজপত্র নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে লিসা এবং জাংকুককে দেখে সে পাথর হয়ে গেল। আহ, স্যার অ্যান্ড ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। আরে না না, তুমি আসতে পারো। বুগাম ইতস্তত করে বলল, স্যার এই কাগজগুলো। সে একবার লিসার দিকে তাকালো, বেশ অবাক হলো। সে সত্যি অনেক সুন্দরী। স্যার, লেফটেন্যান্ট ক্যাং এগুলো আপনাকে পাঠিয়েছে। তিনি আমাকে এটা বলতে বললেন যে পরিদর্শনের পর তার আপনাকে প্রয়োজন। জাংকুক মাথা নাড়ল। বোগাম চলে যাওয়ার সময় জাংকুক তাকে থামিয়ে দিয়ে বলল, মিস্টার পার্ক, অনুগ্রহ করে লিসার সাথে গেট পর্যন্ত যান। বোগাম কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আচ্ছা স্যার, ঠিক আছে। লিসা জাংকুকের দিকে তাকালো, কারণ সে বুঝতে পেরেছে জাংকুক কি করতে চাইছে। লিসা এবং বোগাম চলে গেল এবং জাংকুক যে নির্দেশ দিয়েছিল বোগাম তাকে গেটের দিকে নিয়ে গেল। লিসা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, আপনি কি অন্তর্মুখী? না না ম্যাম। লিসা বোগামের সম্মান করা দেখে হেসে উঠল। আমি যতদূর জানি আমি আপনার চেয়ে অনেক ছোট, তাই আমাকে ম্যাম বলার কোনো প্রয়োজন নেই। বোগাম একটু ঘাবড়ে গেল। হয়তো লিসা অন্য মেয়েদের থেকে একটু আলাদা। ঠিক আছে বেস্টি। কথাটা লিসাকে হাসিয়েছিল। বেস্টি, এই কথায় লিসার অনেক ভালো লেগেছে, কারণ একজন পুরুষের কাছ থেকে বেস্টি শুনতে পাওয়াটা অনেক আনন্দের। বোগাম লজ্জায় মাথার চুলগুলো এলোমেলো করতে লাগলো। তারা একটা জিনিস সম্পর্কে আলোচনা করছিলেন, বিশেষ করে তাদের জীবন সম্পর্কে। কিন্তু হঠাৎ বোগাম অনিচ্ছাকৃতভাবে লিসার প্রেমের সম্পর্কে জিজ্ঞাসা করলো। লিসা বলেছিল তার হবু বর মারা গিয়েছেন। ও সরি, আমি এটা বলতে চাইনি। লিসা হেসে উঠে বললেন, দুঃখিত হওয়ার কিছুই নেই, সে মরে যাওয়ার যোগ্য। বোগাম লিসার কথায় অবাক হলো। আমি বুঝতে পারছি যে সে শুধু আমার সাথে প্রেম করেছিল আমার টাকার জন্য। ওহ, সে একটা কুকুর। হ্যাঁ, সব পুরুষই কুকুর। লিসা বোগামের দিকে একটা বিভ্রান্ত চেহারায় তাকিয়েছিল। বোগাম বুঝতে পেরেছে সে ঠিক কি বলে ফেলেছে। না, সব পুরুষ কুকুর হয় না বলে সে একটু হাসলো। তারা অবশেষে গেটের কাছে পৌঁছেছে। লিসা বোগামকে ধন্যবাদ জানালো। আপনি অনেক মজার, আশা করি আমাদের আবার দেখা হবে, বলে লিসা চলে যায়। বোগাম তাদের রুমে পৌঁছালো। সবাই কি যেন একটা নিয়ে আলোচনা করছে। তোমরা কি ওই বইটা পড়েছো? হ্যাঁ, আমি পড়েছি। তারা কি বই নিয়ে আলোচনা করছে আমাকে তো জানতে হবে। বোগাম তাদের দিকে ভ্রু কুঁচকে তাকালেন। তিনি হঠাৎ কৌতূহলী হয়ে উঠেছে। আমি সত্যিই মনে করি লেখকের একটা পয়েন্ট আছে। আমারও মনে হচ্ছে বিদেশিরা আমাদের সুযোগ নিচ্ছে। বোগাম এক কোণায় দাঁড়িয়েছিল, তবে তার সবকিছুই সে শুনতে পাচ্ছে। সেই বইটি একটা আলোচনার বিষয়। এতে আশ্চর্যের কিছু নেই, লেখক একজন মেধাবী। আমরা কেন আগে সবকিছু লক্ষ্য করিনি? আমি আশ্চর্য যে এই লেখক এখানে কারোর নাম লেখেনি। বোগাম তের দিকে তাকালো। সে এক কোণায় চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে অনেক গভীর কিছু চিন্তা করছে। বোগাম নিজের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি আশা করি তে ঠিক আছে। হয়তো সিয়কজিন ঠিকই বলেছিল, কারণ আমি তো একে এড়িয়ে চলার পর তার প্রতি আমার অনুভূতি এতটুকুও কমেনি, বরং আরো বেড়েছে। বোগাম নিজেকে ঘৃণা করত, কারণ যে ব্যক্তি অন্য একজনের সাথে প্রেম করে তার প্রেমে পড়ার জন্য সে নিজেকে অবশ্যই ঘৃণা করে। হঠাৎ জাংকুকের বাড়িতে টোকা শোনা গেল। জাংকুক বাড়িতে একাই ছিল। সে অলসভাবে চেয়ার থেকে উঠে দরজার কাছে গেল। এখন রাত 9টা বাজে এবং জাংকুক ভাবছিল এত রাতে কে আসবে তাকে দেখতে। হিউ, তুমি? জাংকুককে অবাক করে দিয়েছিল, কারণ সেটা তে ছিল। বাইরে তুষারপাত হচ্ছে এবং যদিও তে একটা মোটা কাপড় পরেছিল, তারপরে জাংকুক জানে তে ঠান্ডা সহ্য হয় না। জাংকুক তাড়াতাড়ি তাকে বাড়িতে ঢুকিয়ে নিল। তুমি এই তুষারপাতের সময় বাইরে কেন বেরিয়েছো? আমি আমি আসলে আপনাকে দেখতে চেয়েছিলাম।
তে আসল কারণটা বলেনি, কারণ আজকের দিনেই জাংকুকের মৃত্যু হয়েছিল। তে অনেক ভয় পাচ্ছিল, এটা যেহেতু নতুন বছর, জাংকুক যে কোনো মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পারে। লোকেরা আজ নতুন বছর উদযাপন করার জন্য নিজেদের বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করছে এবং রাত 12টার জন্য অপেক্ষা করছে। তোমার ঠান্ডা লেগে যেতে পারে তো, এই বলে সে তেকে আগুনের কাছে নিয়ে গেল, রাতে যাতে তে গরম অনুভব করতে পারে। আমি জানি, কিন্তু আমি আপনার সাথে নতুন বছর উদযাপন করতে চাই, এটা বলে তে একটা হাসি দিল। জাংকুক অনেক খুশি অনুভব করলো, তে বেশ সুন্দর অভিনয় করেছে। দুর্ভাগ্যবশত আমি নতুন বছর উদযাপন করি না। তে ভ্রু কুঁচকে গেল। মানে আমি উদযাপন করি, তবে এবছর করছি না, আমার এই বছরটা তেমন ভালো লাগছে না। তে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হাসলো। এত নেতিবাচক হবেন না, এতে আপনার দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। তে পকেট থেকে একটা ব্রেসলেট বের করলো। তে ব্রেসলেটটি পরাতে পরাতে বলল, আমি এই ব্রেসলেটটি অনেক আগে কিনেছিলাম, এটা ভাগ্য নির্ধারণের ব্রেসলেট, এটা আপনার ভাগ্য নিয়ে আসবে। জাংকুক হেসে উঠে বলল, এটা আমার দরকার নেই, তুমি আমার লাকি চার্ম। তে আবার হাসতে হাসতে নিজেকে আটকালো, কারণ জাংকুকের কথা শুনে সে অভিভূত হয়েছে। দেখো গুপকি, আমরা আমাদের ব্রেসলেট মিল করে পড়েছি। তে হেসে তার হাতের পরা সেম ব্রেসলেটটা জাংকুককে দেখালো। খুব অবাক হয়ে ম্যাচিং ব্রেসলেটটা না দেখে তের দিকে তাকালো, কারণ তে তাকে গুপকি বলে ডেকেছে। তুমি এইমাত্র আমাকে কি বলে ডাকলে? জাংকুক তের দিকে অপাঠ্য দৃষ্টিতে তাকিয়েছিল। তে উদ্বিগ্ন বোধ করলো। গুপকি বলেছি কেন, কিছু ভুল? জাংকুক চুপচাপ ছিল, তার মনে এখন গোলাপি রঙের ছোঁয়া লেগেছে। না না, কিছু না, আমি এখন স্নানে যাব। তে এটা দেখে হাসতে লাগলো, সে মনে কিছু একটা বুঝতে পেরেছে। আপনি সত্যি এখন স্নানে যাচ্ছেন? না মানে জল তো অনেক ঠান্ডা। তে তার হাসি থামাতে ঠোঁটটা চেপে ধরে রেখেছে। জাংকুক দূর থেকে চিৎকার করে বলল, এটা খুবই দ্রুত দরকার আমার, আমি তাড়াতাড়ি আসছি। তে জাংকুকের কথা শুনে হাসতে হাসতে প্রায় কান্না করে দেওয়ার অবস্থা। জাংকুক নাকি এখন স্নান করবে। তের কাছে এটা হাস্যকর তবে সুন্দর। আমি তাকে শুধু নিকনেমে ডেকেছি, তাতেই তিনি পাগল হয়ে গেছেন? আমি বিশ্বাস করতে পারছি না, আমি শুধু তাকে নিকনেমে ডেকেই পাগল করে ফেলেছি। এটা অনেক হাস্যকর। জাংকুক যখন স্নান করতে ব্যস্ত, তে জাংকুকের বাড়িটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। ঠিক আছে, তবে তার বাড়িটি ঐতিহ্যবাহী আর অপূর্ব সুন্দর, এটা সাধারণভাবে দেখতে সত্যিই সুন্দর। তে তখনকার বাড়ি দেখে প্রশংসা করতে পারতো না, কারণ সে যুগের বাড়িগুলোতে বিশেষ কিছুই নেই। কিন্তু এখানে যেহেতু জাংকুক আছে, তাই সে 1894 সালে সবকিছুরই প্রেমে পড়েছিল। সে কিছুতেই আর ভয় পায় না। তের চোখ জাংকুকের ডেস্কের দিকে গেল, সেখানে জাংকুকের অফিসের কিছু কাগজপত্র রয়েছে। এটা অনেক আগোছালো, অনেক কাগজপত্র সেখানে রয়েছে। তে একটা দীর্ঘশ্বাস ফেললো। এই ছুটির দিনেও জাংকুক কাজ করছিলেন? তের চোখ গেল কলমদানির পাশে থাকা একটা রুমালের দিকে, যেটা সে জাংকুককে দিয়েছিল, আর একটা বল পেন 1888 সালে আবিষ্কৃত হয়েছে। জাংকুকের এইসব দেখে সে একটু হাসলো। তিনি এগুলোকে মূল্যবান ভেবে খুশি আছেন। টাইপরাইটারের পাশে থাকা কাগজগুলো তে দৃষ্টি আকর্ষণ করলো। সেখানে যা লেখা আছে তে সেটা ভালোভাবেই পড়তে পেরেছে, যা পড়ে তার ভ্রু কুঁচকে গেল। এটা কিসের জন্য? সে নিজেকেই প্রশ্ন করলো। তে সবকিছু সরিয়ে ফেলেছিল যাতে ভালোভাবে পড়তে পারে। সে বুঝতে পারছে না এগুলো কিসের। এগুলো কেন লিখেছেন উনি? সেখানে কিছু চিঠি লেখা ছিল। তে একটা দীর্ঘশ্বাস ফেললো, কারণ সে এসবের কিছুই বুঝতে পারছে না। তবে সে জাংকুককে বিশ্বাস করেন এবং সে এমন কিছু করবে না যাতে কোনো ক্ষতি হয়। তে রুমালের কাছে একটি বেগুনি নোটবুক দেখতে পেল, তবে এটা সেটা নয় যেটা সে চিনত। তে কৌতূহলী হয়ে নোটবুকটা ধরলো। এটি খুলতেই প্রথম পৃষ্ঠায় তার নাম দেখতে পেল। তে দেখে বড্ড খুশি হলো। তে নোটবুকের পৃষ্ঠা উল্টিয়ে দেখতে লাগলো। জাংকুক কিছু একটা লিখেছে। তোমার এই ক্ষীণ কণ্ঠস্বর যেটা আমাকে পাগল করেছিল, প্লিজ আমার নামটা আবার ডাকো। আমি নিথর আলোর নিচে দাঁড়িয়ে আছি, তবুও তোমার দিকে হেঁটে যাব আবারও। এটি আসলে স্টিল উইথ ইউ গানটি লেখা ছিল। হিউ? দূর থেকে জাংকুকের কণ্ঠস্বর শুনে তে লাফিয়ে উঠল। তে দ্রুত নোটবুকটা রেখে দিল এবং তারপর সবকিছু সাজিয়ে রাখলো, যেন মনে হচ্ছে সেখানে কিছুই হয়নি। জল কি ঠান্ডা? না মানে শীতের রাতে স্নান কেন করলেন? কথাটা জাংকুক হেসে উঠল এবং বিব্রত হয়ে অন্যদিকে তাকালো। সে এখন সুন্দর একটা কাপড় পরেছিল এবং তার চুল ভেজা, যেগুলো কিনা তার চোখে মুখে স্পর্শ করছে। জাংকুক রান্নাঘরে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি কফি খাবে না অন্য কিছু? তে মাথা নাড়ল। ধন্যবাদ, আমি ঠিক আছি। এরপর তারা দুজন আর কথা বলেনি। অবশেষে তে বুঝতে পেরেছে যে এখানে এসে সে ভুল করে ফেলেছে, কারণ এটা এমন একটা রাত যে তারা দুজনেই এই রাতে একা, আর এটা তার অনেক ভালো লাগছে। জাংকুক নিজেকে শান্ত করতে পারেনি, সেই জন্য সে তের কাছ থেকে দূরে দূরে রয়েছে। আমার থেকে দূরে কেন বসে আছেন? তে জাংকুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। জাংকুক রান্নাঘরের দিকে তাকিয়ে চুপচাপ ছিল। জাংকুক বিড়বিড় করে বলল, শিউং, আমি ভয় পাচ্ছি।
তে একরকম চিন্তিত ছিল, কারণ সে মনে করতো জাংকুকের হয়তো কোনো ভয় নেই। তবে সেটা কি দেখছে? জাংকুককে দেখে মনে হচ্ছে সে খুব ইতস্তত বোধ করছে। কিছু মনে করো না। তে হেসে উঠল। আরে এখানে আসুন, বসুন। কি হলো কি? আপনি কি আমাকে এখানে দেখতে চান না? তাহলে বলুন, আমি চলে যাচ্ছি। আসলে হিউং, আমি ভয় পাচ্ছি। কি ব্যাপার বলুন তো? জাংকুককে দেখে মনে হচ্ছে বেশ ইতস্তত। জাংকুক লজ্জায় গলা নামিয়ে বলল, আমি ভয় পাচ্ছি আমি তোমার কাছে এসে বিপজ্জনক কিছু করে ফেলতে পারি। তে নিজের জায়গায় জমে গিয়েছে, কিন্তু তে এখানে একটা দুষ্টু বুদ্ধি ভাবছিল। এই সময়টাকে কাজে লাগিয়ে জাংকুকের সাথে সে মজা করতে চায়। তে ধীরে ধীরে চোখ বন্ধ করে জাংকুকের দিকে হাঁটতে লাগলো। কি করছো কি তুমি? জাংকুককে নার্ভাস দেখাচ্ছিল। কই, আমি তো কিছু করিনি। জাংকুক ভেবেছিল তে হয়তো তার কাছে আসবে, তবে না, সে দিক পরিবর্তন করলো। এতে জাংকুক হতাশ হলো। তে একটা গ্লাস নিল আর তাতে জল ঢাললো। জাংকুক বিভ্রান্ত বোধ করে তার দিকে তাকালো। তে জল খেয়ে ইচ্ছাকৃতভাবে তার গলায় ঢাললো। তারপর জাংকুকের দিকে তাকালো। জাংকুক এই দৃশ্য দেখে তের দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। তে জলের গ্লাসটা নামিয়ে রাখলো। জলের কারণে তার ঠোঁট হালকা ভেজা। আপনার এই জলের স্বাদ অনেক ভালো। কেমন এর স্বাদ? এর স্বাদ জলের মতন। কথাটা জাংকুক হেসে উঠল, কারণ সে বুঝতে পারছে না যে সে কি প্রতিক্রিয়া করবে। তে তার চুল এলোমেলো করে একটা সেক্সি লুকে জাংকুকের দিকে তাকালো। জাংকুকের হাসি অদৃশ্য হয়ে গেছে। সে তার চোখ সরাতে পারছে না। আপনি কি আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন কিম তেইয়ং? তে চুপ হয়ে গেছে। সে আর কিছু বলতে পারছে না, কারণ বুঝতে পেরেছে ক্যাপ্টেনের সাথে মজা করে সে ভুল করে ফেলেছে এবং জাংকুক তার পুরো নাম ধরে ডেকেছে। না, আমি এটা এমনিই করছি, আমি এটা করেই থাকি। জাংকুক একটা রহস্যময় হাসি দিল। ও তাই বুঝি, আপনি এটা করেই থাকেন? বলে জাংকুক উঠে দাঁড়িয়ে তের দিকে এগিয়ে গেল। তে যে গ্লাসে জল খেয়েছিল সেই গ্লাসে জাংকুক জল ঢাললো। তারপর মদ্যপানের মতো ইচ্ছাকৃতভাবে সেটা খেয়ে তার কাঁধটা উন্মুক্ত করলো। এটা দেখে তে ঢোক গিলছে। জাংকুক জলটা শেষ করে ঠোঁটের জলও শুষে নিয়েছে এবং সে তার চুলগুলো এলোমেলো করতে লাগলো। এটা দেখে তের গরম লাগতে শুরু করেছে। তে এক ঝাঁক পিছিয়ে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু পারেনি। জাংকুক তার কাছে এগিয়ে এসে তার দুই হাত তের দুই পাশে রেখেছে, যাতে সে পালাতে না পারে। তাদের মুখ একে অপরের থেকে 1 ইঞ্চি দূরে ছিল। আমাকে উত্তর দাও, তুমি কি ওটা স্বাভাবিকভাবেই করো? এর উত্তর তে বলতে পারেনি। আমি আসলে, তোমার ওরকমটা শুধু আমার সাথেই করা উচিত। জাংকুক হঠাৎ করে তার কোমর পেঁচিয়ে ধরে তাকে কাঁধে তুলে নিল। তে অবাক হয়ে গেছে। আরে আমি তো মজা করেছি। তে একটু কেঁদে ফেললো। জাংকুককে মারতে শুরু করেছে। জাংকুক তেকে বিছানায় শুয়ে দিয়ে তার দিকে ঝুঁকে এসে বলল, তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করেছিলাম? তাই কোনো সতর্কতা ছাড়াই জাংকুক তাকে চুমু করতে শুরু করে দিয়েছে। তবে এটা তাদের দুজনেরই বড্ড স্বাভাবিক ছিল। এটা তারা করেই থাকে। তে অনুভব করলো তার পেটের মধ্যে প্রজাপতিগুলো তীব্র হয়ে উঠেছে। চুমু করার মাঝে তে একটু কাঁদলো। জাংকুক তার ঠোঁট কামড়ে ধরেছিল এবং তাতে তার মুখ থেকে একটা হাহাকার বেরিয়ে এসছে। তিনি আবার তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মেলালেন। তখন জাংকুক তার ঘাড়ে চুমু করতে শুরু করেছে এবং তের মনে হয়েছে বিভিন্ন প্রজাপতিরা তার শরীরে উড়ে বেড়াচ্ছে। সে গভীর সংবেদনের মধ্যে হারিয়ে গিয়েছিল। তবে হঠাৎ করে জাংকুক হাসতে শুরু করলো, যেটা দেখে তে অবাক হলো আর বিভ্রান্ত হলো। এতে তে অনেকটা হতাশ হয়েছিল। যখন জাংকুক বলল, হিউং, আমি দুঃখিত, আমি তোমার সাথে মজা করছিলাম। সে তের নাকে একটা শেষ চুমু দিল। জাংকুক একটা হাসি দিয়ে বলল, আমি জানি তুমি আমাকে সিরিয়াস করার চেষ্টা করেছো, তাই আমি তোমার সাথে একটু মজা করলাম। তে জাংকুকের কলার ধরে টেনে আবার চুমু করতে শুরু করেছে। এবার জাংকুক অবাক হলো, তবে সে আবার চুম্বনে হারিয়ে গিয়েছিল। তুমি কি করতে চাইছো? তে তার উপর একটা বড় প্রভাব ফেলেছিল। এটা একটি চুমু এবং স্পর্শের মুহূর্ত ছিল। যখন তে চুম্বন ভাঙলো, তখন সে জাংকুকের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, জাংকুক, আমাকে ভালোবাসো? এ কথায় জাংকুকের চোখ বড় বড় হয়ে গেছে। সে অনুভব করতে পারছে তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। কি? সে তের চোখে রসিকতা খুঁজে পেল। তুমি আমার কথা শুনছো? জাংকুক ধীরে ধীরে তের কাছ থেকে উঠে গিয়ে, সে তেকে ভুল ধারণা দিতে চায় না। জাংকুক কথা বলতে চেয়েছিল, তবে তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। সে অবাক হয়েছিল। তুমি না চাইলে আমি তোমাকে জোর করছি না, কিন্তু আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি আমাকে নিয়ে কি অনুভব করো। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেললো। সে তের হাত ধরে আদর করতে লাগলো। হিউম, এটা এমন নয় যে আমি চাই না, মানে আমি যা করছি তার জন্য যদি তুমি চাপ অনুভব করো তাহলে আমি দুঃখিত। মানে আমি বলতে চাইছি। তিনি তের হাতে একটি নরম চুমু রাখলেন, যাতে তে অস্বস্তি কম হয়। আমি চাপে পড়িনি, আমি যা বলেছি বুঝে শুনেই বলেছি। তে নিচু গলায় বলল।
জাঙ্কুকের কাছে কোনো শব্দ ছিল না। সে এটি আশা করেনি। আমি কি বলবো আমি জানি না, তবে আমি চাই না তুমি আমার জন্য কোনো অসুবিধায় পড়ো। আর তুমি এটা মনে করো আমি তোমার সুবিধা নিচ্ছি। আমি তোমাকে যথেষ্ট সম্মান করি। আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আমাদের বিয়ের পর আমি তোমাকে স্পর্শ করব। তার কথায় তে হাসলো। আমাকে পরোক্ষভাবে প্রস্তাব দিচ্ছেন? জাঙ্কু একটু হাসলো। হ্যাঁ দিচ্ছি, তবে এখন আমার কাছে কোনো আংটি নেই। তুমি কি এটা এভাবে মেনে নেবে? তাহলে এখন বিয়ে করা যাক। তের বুদ্ধি শুনে জাঙ্কুক হাসলো। সে জানে সে নির্দোষ, কারণ সেও তার সাথে প্রেম করেছে। কিন্তু যদি, তে কথা থামিয়ে বলল, কিন্তু যদি আমরা বিয়ে না করি? জাঙ্কুক বিভ্রান্তিতে একটা শব্দ উচ্চারণ করেনি। সে নার্ভাস হাসি দিয়েছিল শুধু। জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে বলল, তুমি আমাকে ভয় পাচ্ছ? দয়া করে এমনটা ভেবো না। আমি শুধু বিষয়গুলো দেখার চেষ্টা করছি। আপনি জানেন, আমি বলেছিলাম আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমি জানি কি ঘটবে, কিন্তু এখন যেহেতু আমি পরিবর্তন করে ফেলেছি, তাই আমার ভয় আছে পরবর্তীতে কি ঘটবে। তের কথা শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো। পরিবর্তন হয়েছে মানে? তার মুখ বন্ধ হয়ে গেল। এ বিষয়ে সে কথা বলতে ভয় পায়। আমরা জানি না এরপরে কি ঘটতে যাচ্ছে, এবং আমি আগে কখনোই একজন মানুষকে এতটা বিশ্বাস করিনি। আপনি আমার প্রথম প্রেম জাঙ্কুক। আমি আপনাকে আমার সবটা দিতে ইচ্ছুক, কারণ আমি আপনাকে ছাড়া আর কারোর সাথে থাকার কথা ভাবতেও পারি না। জাঙ্কুক তের কথায় কান্নার মতো অনুভব করলো। সে জানতো না তে তাকে নিয়ে এতটা অনুভব করে। সে আনন্দিত ছিল, কারণ মহাবিশ্বের মধ্যে এত মানুষের মধ্যে সে তার সাথে প্রেম করছে। তুমি কি এ বিষয়ে নিশ্চিত? আমি চাই না তুমি অস্বস্তি বোধ করো। আমি তোমাকে আগেই বলেছিলাম, আমি তোমায় সবকিছু দিতে প্রস্তুত। জাঙ্কুক বসা থেকে উঠে নিজের শরীরের কাপড় পরে ফেললো। এটা দেখে তে হা হয়ে গেছে। তবে এর আগেও সে জাঙ্কুককে খালি গায়ে দেখেছে, তবে আজকে তাকে আরো আকর্ষণীয় লাগছে। জাঙ্কুক তার মুখে একটি রহস্যময় হাসি দিয়েছিল, কারণ সে জানে না সে তার কাপড়টা খুলে কোথায় ফেলেছে। তের ভিতরে প্রজাপতির ঢেউ আর এক অন্যরকম শিহরণ অনুভব করতে পারছে। সে জানে না এ কাজ করলে তাকে অনুশোচনা করতে হবে কিনা। আসুন, দয়া করে শীতের রাতকে গরম করা যাক। গাইস, এরপরে যেগুলো বলতে চেয়েছি সেগুলো কিন্তু আমার লেখা নয়। আমাকে কিন্তু কেউ গালাগাল করো না, আমি বলছি। আমি জানি না আমি কি বলছি। তো চলো ফেরা যাক গল্পে। দিয়ে জাঙ্কুকের সামনে হাঁটু গেড়ে বসেছিল, এবং জাঙ্কুকের প্যান্ট ইতিমধ্যেই খুলে ফেলেছে, এবং সে তার সামনে যা দেখেছে তাতে তার চোখ কাঁপছিল। জাঙ্কুক এসে বলল, তুমি কি এখন তোমার মন পরিবর্তন করতে চাও? সে মাথা নেড়ে ফিরে হাসল। সে জাঙ্কুককে পুরোটা মুখের মধ্যে নিয়েছিল। এতে জাঙ্কুক পাগল হয়ে গিয়েছিল। তারা দুজনেই আনন্দে হাহাকার করছে, এবং তের গতিবেগ বেড়েছিল, আর জাঙ্কুকের আর্তনাদ আরো জোরে বাড়ছিল। তুই আমার কাছে আসো। সে এই অপ্রতিরোধ্য আনন্দের মাঝে কথা বলতে পেরেছিল। সে জাঙ্কুকের কথা মতো তার মুখের কাছে উঠে গিয়েছিল। তোমার হাতটা দাও। সে বিছানায় পিঠ দিয়ে শুয়েছিল। জাঙ্কুক তার কাছে হাতে দিয়ে ভর দিয়ে এসেছিল, এবং তে জাঙ্কুকের দুটো আঙুল নিয়ে মুখে পুড়ে দিল। এতে জাঙ্কুক আরও সংবেদন হয়ে পড়েছিল। তুমি এখন যেতে পারো। জাঙ্কুক তার শরীরের উপর উঠে তার সেই সংবেদন জিনিসটি তের মধ্যে প্রবেশ করিয়েছিল। তে একটা আর্তনাদ দিয়ে উঠল। সরি, আমি দুঃখিত। তুমি তো আমাকে সতর্ক করতে পারতে বোকা। সে তার বিরক্ত মুখটা বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। সে আনন্দে হারিয়ে গিয়েছিল। তার কাছে আরো ভালো লাগছে, কারণটা অন্য কেউ না, জাঙ্কুক তাকে স্পর্শ করেছে। সে একটু কেঁদে উঠেছিল। জাঙ্কুক তার গতি বাড়িয়ে দিয়েছিল, এবং তার কাছে তার আর্তনাদটা অনেক সুন্দর মনে হয়েছে। তোমার ভেতরটা আশ্চর্যজনক। আমার মনে হচ্ছে আমি উড়ে যাচ্ছি। জাঙ্কুক থামুন, যথেষ্ট হয়েছে, আমি আর পারছি না। সে জাঙ্কুককে থামানোর জন্য তার হাতটা ধরে কাঁদতে লাগলো। তারা একটা ঘোরের মধ্যে ছিল। তাদের এই ভালোবাসা তাদের উপর শীতের প্রভাব কোনোভাবেই ফেলেনি। তারা দুজনেই গরম অনুভব করছিল। তার আর্তনাদ শুনে জাঙ্কুক বলেছিল, তোমার কি এটা ভালো লাগছে না? কথাটা বলে সে তার গতি আরো বাড়িয়ে দিয়েছিল। তারা যথেষ্ট আর্তনাদ করছে দুজনেই। তবে এটা যেহেতু নতুন বছরের প্রথম দিন, তাই সবাই এখন নতুন বছর উদযাপন করতে ব্যস্ত, আর তারা এই মুহূর্তে কারোর পরোয়া করে না। জাঙ্কুক ক্লান্ত হয়ে তার গায়ের উপর শুয়ে পড়ল, এবং তারা এই অপ্রতিরোধ্য আনন্দের মাঝে মাথা ঘোরা অনুভব করছিল। জাঙ্কুককে টেনে তার বুকের উপর জড়িয়ে ধরেছিল, কারণ তারা দুজনেই ভালোভাবে শ্বাস নিতে পারছিল না, হাঁপাচ্ছিল, এবং তারা একে অপরের স্পন্দনটা, উষ্ণতাটা অনুভব করছিল। তার নিঃশ্বাসের মাঝে বলল, এটা অনেক আশ্চর্য অনুভূতি ছিল। সে তার সংবেদনশীলতার মাঝে চোখ বন্ধ করে ফেলেছে। কিছুক্ষণ পর অনুভব করলো জাঙ্কুক তার বুকের উপর চুমু করছে, আর তার কাঁধে ছোট ছোট বাইট করছে। এতে হেসে উঠল, কারণ জাঙ্কুক ফিসফিস করে বলল, দ্বিতীয় পর্ব শুরু করা যাক। সো গাইস, দ্যাটস ফর টুডে।
যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।